নিখিলের ডাকে আমার ঘুম ভাঙল। দেখি সকাল হয়ে গেছে, পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু ওর মুখে একটা ভয়ের ছাপ। আমি বললাম, কি হলো, এমন করছো কেন? নিখিল সব বলল। আমরা আমাদের গাড়ির সামনে এলাম। নিখিল গাড়ি স্টার্ট দিল। গাড়ি আমাদের দিব্যি চলতে লাগলো। আজ কালী পুজো। আমি মালদা থেকে ফিরছি আমার বাড়ি। ব্যবসার একটা বিশেষ কাজে 1 মাস মালদায় গিয়েছিলাম। আমার সাথে আমার ড্রাইভার নিখিল, ও আছে। সেই সকালবেলায় বেরিয়েছিলাম। আশা করছি রাত 8টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। নিখিল বেশ ভালোই গাড়ি চালাচ্ছে। আজ প্রায় 5 বছর ধরে আমার সাথে ও আছে। সত্যি বলতে ওকে আমি ড্রাইভার ভাবি না, আমার ছোট ভাইয়ের মতোই দেখি। দ্রুত গতিতে আমাদের গাড়ি হাইওয়ে দিয়ে ছুটে চলেছে, কিন্তু সত্যি বলতে আজ আমাদের কপালটাই খারাপ। দুপুরের পর প্রায় 2বার আমাদের গাড়িটা বিগড়েছে। চলতে চলতে হঠাৎ করেই মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। যা পরিস্থিতি, বোঝাই যাচ্ছে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই দেরি হবে। এখন ঘড়িতে বিকেল 5:30 বাজে। রাত যেহেতু এখন বড়, তাই খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে এলো। গাড়ি এখন ঠিকঠাকই চলছে। যে করেই হোক কলকাতা পৌঁছেই আগে মেকানিককে দেখাতে হবে গাড়িটাকে। হাইওয়ের চারপাশে নিঝুম। বড় বড় সব ট্রাক আমাদের পাশ কাটিয়ে ছুটে চলেছে। গাড়িটা এবার শুধু পৌঁছাতে পারলেই হলো। কিন্তু ভুল ভেবেছিলাম। আবারও গাড়িটা মাঝ রাস্তায় বিগড়ে গেল। হাইওয়ের একপাশে নিখিল গাড়িটাকে দাঁড় করালো। আমরা দুজনেই গাড়ি থেকে নামলাম। আমি বললাম, আজ কার মুখ দেখে যে বেরিয়েছিলাম কে জানে। নিখিল বলল, কেন যে হচ্ছে দাদা, কিছুই তো বুঝতে পারছি না। মেকানিক না দেখাতে পারলেই মুশকিল। নিখিল গাড়িতে উঠে বসে স্টার্ট দিল, কিন্তু 5-6বার চেষ্টা করার পরেও গাড়ি আর স্টার্ট হলো না। নিখিল বলল, দাদা, কিছু করার নেই, মেকানিক ডাকতেই হবে। বললাম, আরে বাবা, হাইওয়েতে মেকানিক পাবো কোথায়? নিখিল বলল, দাদা, একটা বাড়ি দেখতে পাচ্ছেন দূরে? ওইখানে সাহায্য চাইলে কেমন হয়? আলো জ্বলছে, মনে হয় মানুষও থাকবে। আমি তাকালাম সেদিকে। খুব একটা ভুল হবে না। এরপরে আমরা আমাদের গাড়িটাকে ধাক্কা দিয়ে ঠেলে একটু সাইড করে দিলাম। ভালো করে লক করে আমরা এগিয়ে গেলাম বাড়িটার দিকে। কোনো ক্রমে সেখানে আমরা পৌঁছালাম। একটু আশ্চর্য লেগেছিল ব্যাপারটা। এই হাইওয়ের মাঝখানে এমন জায়গায় যে কোনো বাড়ি থাকতে পারে, তাও আবার এত বড়, একটু অবাকই হওয়ার বিষয়। বেশ বড় আগেকারের দোতলা বাড়ি। এখনকার সময় প্রায় 3-4 তলার সমান বাড়ি। বড় লোহার দরজাটা ঠেলে ঢুকতে যাব, হঠাৎ একটা কণ্ঠস্বর কানে এলো। পেছন ফিরে দেখি ওই 40-45 বছর বয়সী একজন ভদ্রলোক। পরনে সাদা ফুল প্যান্ট আর লাল পাঞ্জাবি, মাঝারি হাইট, ফর্সা, মাথার চুল কুচকুচে কালো। নিখিল ওনাকে সব বলল। তিনি বললেন, বেশ, আমি ব্যবস্থা করছি। আপনারা ভেতরে আসুন না। এমনিতেও আজ কালী পুজো হচ্ছে বাড়িতে। কতক্ষণ না গাড়িটা ঠিক হচ্ছে, আমাদের বাড়িতেই না হয় অপেক্ষা করুন না। আমরা নাই করছিলাম, কিন্তু ওনার জোর করাতে শেষমেশ আমরা বাড়ির ভেতরেই প্রবেশ করলাম। আগেকারের বনিদি বাড়ি। সাধারণত এইসব বাড়িতে দুর্গাপুজোই হয়ে থাকে, কিন্তু এই প্রথম কালী পুজো হতে দেখলাম। বাড়িতে লোকজন ভর্তি। বাচ্চারা সব এদিক সেদিক দৌড়চ্ছে। বেশ আত্মীয় স্বজনে গম গম করছে বাড়িটা। সেই ভদ্রলোক আমাদেরকে বসালেন। ঘড়িতে সময় দেখলাম রাত 9:45 বাজে। যা পরিস্থিতি বুঝলে, ভোরের আগে বাড়ি ঢুকতে পারবো কিনা জানি না। এখন গাড়িটার যে কি হবে কে জানে। কিছুক্ষণ বাদে দেখলাম তিনি মিষ্টি এনে হাজির। কিছুতেই কোনো কথা শুনলেন না। অগত্যা বাধ্য হয়ে সেই মিষ্টি খেতেই হলো আমাদের। কিন্তু কেন জানি না মিষ্টিটা একটু টকে যাওয়া মতো স্বাদ লাগলো। যেন মনে হচ্ছিল অনেক দিন আগেকার কোনো পচে যাওয়া মিষ্টি। আমরা সেইভাবে অতটা গুরুত্ব দিলাম না। তিনি আমাদের দোতলায় একটি ঘরে থাকার ব্যবস্থা করলেন। দুজনের জন্য ঘরটা অনেকটাই বড়। চিন্তা করবেন না, আপনারা বরং এখানেই বিশ্রাম নিন। আমি গাড়ি ঠিক হলেই আপনাদেরকে জানিয়ে দেবো। নিখিল বলল,
এরা কেন জানি না একটু অদ্ভুত ধরনের না দাদা? এই রকম জায়গায় কেউ বাড়ি তৈরি করে? বললাম, ওই কথা ছাড়ো, কলকাতা পৌঁছাবো কি করে সেই সব ভাবছি। আমি একটা আরাম কেদারায় বসলাম। বললাম, দেখো তো ওই কলসিতে জল আছে কিনা। নিখিল সেখান থেকে আমায় এক গ্লাস জল দিল। গ্লাসটায় চুমুক দিতেই যাব, হঠাৎ চমকে উঠলাম। দেখি তাতে লাল রক্ত। আমি বললাম, এ তো রক্ত। নিখিল বলল, রক্ত? কি বলছেন? কই, এ তো জল। দেখি সত্যি তাই। নিখিল বলল, আপনি তো চমকে দেবেন দাদা। জলটা আমি খেলাম। আরাম কেদারায় চোখ বন্ধ করে বসে রইলাম। কতক্ষণ ছিলাম জানি না। নিখিলের ডাকে আমার চোখ খুলল। দেখি সেই ভদ্রলোক দাঁড়িয়ে। তিনি আমাদের জন্য লুচি, আলুর দম আর মিষ্টি নিয়ে এসেছে। তিনি বললেন, মেকানিক কাজ করছে, আপনারা একটু বিশ্রাম নিন, গাড়ি ঠিক হলেই আপনাদের আমি ডেকে দেবো। নিখিল বলল, তা ভোর হওয়ার আগে ঠিক হয়ে যাবে তো গাড়ি? তিনি বললেন, সূর্যোদয় হওয়ার আগে আমরাও আর থাকবো না, কাজেই তার আগেই আপনাদের গাড়ি ঠিক হয়ে যাবে। এই বলে তিনি চলে গেলেন। বললাম, থাকবে না মানে? কি বলে গেল উনি? নিখিল বলল, ও ছাড়ুন তো দাদা ওসব কথা, চলুন আগে খেয়ে নিব। ঘড়িতে সময় দেখলাম রাত 12:30। নিচ থেকে ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। বোঝাই যাচ্ছে পুজো শুরু হয়ে গেছে। নিখিলের ডাকে আমার ঘুম ভাঙল। দেখি সকাল হয়ে গেছে, পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু ওর মুখে একটা ভয়ের ছাপ। আমি বললাম, কি হলো, এমন করছো কেন? নিখিল সব বলল। সিঁড়ি দিয়ে নিচের দালানে আমরা এলাম। দেওয়ালগুলো সব কালো কুচকুচে, যেন আগুনে পোড়া। মা কালীর মূর্তির কাঠামোটা শুধু পড়ে, সেটাও দেখি পোড়া। কেউ আছেন আছেন করে চেঁচালাম, কিন্তু কোনো উত্তর এলো না। যেন মনে হচ্ছে বাড়িতে বহু বছর কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। নিখিল বলল, এক্ষুনি এ বাড়ি থেকে বেরাতে হবে আমাদেরকে। এই বলে আমায়ও টানতে টানতে হাত ধরে বাড়ি থেকে বের করে নিয়ে চলে এলো। বাড়ির বাইরে বেরিয়ে এলাম আমরা। বাইরে থেকে বাড়িটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, চারিদিকে গাছপালায় ভর্তি। আমরা আমাদের গাড়ির সামনে এলাম। নিখিল গাড়ি স্টার্ট দিল। গাড়ি আমাদের দিব্যি চলতে লাগলো। ভাইফোঁটার 4-5 দিন বাদে ওই অঞ্চলটা সম্বন্ধে গুগলে সার্চ করেছিলাম। সেই বাড়িটার কথাও জানতে পারি। প্রায় 100 বছরের কাছাকাছি বয়স বাড়িটার। খুব জাঁকজমক করে ওখানে কালী পুজো হতো। গ্রামের বহু মানুষ ওই বাড়িতে পুজোর সময় যেত। কোনো কারণবশত পুজোর দিন ওই বাড়িতে আগুন লেগে যায়। পুরুষ মহিলা সহ বহু বাচ্চারাও মারা যায়। কিছু মানুষকে বাঁচানো গিয়েছিল। লোকমুখে শোনা যায় আজও নাকি প্রতি বছর কালী পুজোর সময় ওই বাড়িতে পুজো হয়, কিন্তু সেটা কোনো মানুষ করে না।